আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। নেপালের নির্বাচনে ভারতবিরোধী না চীন ঘনিষ্ঠ প্রার্থী কার জয়ের সম্ভাবনা কতটা? আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কতটা প্রভাব ফেলবে মুসলিম দেশগুলোতে? প্রতিটি দিনকে একটি মাসের মতো মনে হয় ইরানি নাগরিকের বর্ণনায় যুদ্ধের ভয়াবহতা। ভাড়াটে সৈন্য হিসেবে রাশিয়ার পক্ষে লড়ছে বাংলাদেশি তরুণরা। তারা যুদ্ধে জড়াচ্ছে কিভাবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল থেকে নেপালে সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল ওই দেশের জেনজি। আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরে দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি। ১৯৯০ সালের রাজতন্ত্রের পতনের পর থেকে নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। নেপালে এবারও একটি শক্তিশালী সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ২০২৫ সালের নেপালের জেন-জি আন্দোলন নেপালি স্থিতিশীল সরকার গঠনে কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারতের মনোহর পারিক্কার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস থেকে প্রকাশিত একটি বিশ্লেষণ রিপোর্টে ওই সংস্থার গবেষক নিহার আর নায়েক বলেছেন, নেপালে কোনো পার্টিরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সম্ভাবনা খুব কম। নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের পরে ১৬৫টি আসন থেকে ব্যালট বাক্স সংগ্রহ করার ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করতে তারা বদ্ধপরিকর। আমরা সর্বশক্তি দিয়ে দৃঢ় সংকল্পের সঙ্গে মুসলমান সম্প্রদায় এবং বিশ্বের স্বাধীন জনগণের সমর্থন নিয়ে এই ভয়ানক অপরাধের দোষীদের আফসোস করতে বাধ্য করব। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। মি. পেজেশকিয়ান এও বলেছেন যে মি. খামেনি ৩৭ বছর ধরে প্রজ্ঞা আর দূরদর্শিতার সঙ্গে ইসলামী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন এবং তার মৃত্যুর পরে ইরান এখন এক কঠিন সময় পার করছে। যদিও ৮৬ বছর বয়সী মি. খামেনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, তবে ইরানের বাইরে পাকিস্তানের মতো বিশ্বের অন্যান্য দেশের শিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে তার অসংখ্য সমর্থক আছেন। ভারতের শিয়া সম্প্রদায়ও তাকেই নিজেদের সর্বোচ্চ নেতা বলে মান্য করে। ইরাক, পাকিস্তান, সিরিয়া এবং বিশ্বের অন্যান্য মুসলিম দেশে মিছিল করার সময় শিয়া সম্প্রদায়ের মানুষকে মি. খামেনির ছবি হাতে সেগুলোতে সামিল হতে দেখা গেছে। বিস্ফোরণের সংখ্যা, ধ্বংসযজ্ঞ সব মিলিয়ে যা ঘটছে এটা অবিশ্বাস্য। এভাবেই যুদ্ধ পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন ইরানের নাগরিক সালার। ইরানের রাজধানী তেহরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ব্যাপক হামলা চলছে। দেশটির ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করতে সামরিক ও রাজনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। যদিও এই হামলার ফলে অন্যান্য এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় শিশুসহ ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই ঘটনাটি তদন্ত করার কথা জানিয়েছে হোয়াইট হাউস। ১২ দিনের যুদ্ধের সময় আমরা যা অনুভব করেছি এবার তার চেয়েও অনেক বেশি। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কথা উল্লেখ করে বিবিসি ফার্সিকে একথা বলেন তেহরানে বসবাসকারী একজন স্থানীয় বাসিন্দা। কিছু ইরানি এটাও বলছেন যে চলমান হামলার কারণে নিজেদের পরিবারের জন্য তারা শঙ্কিত হয়ে উঠেছেন। অনেকে আবার শাসক গোষ্ঠীকেও ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করছেন এবং দেশের ভবিষ্যতের জন্য আশার কথা বলছেন। হামলার প্রথম ধাপেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, কিন্তু তারপরও বিমান হামলা কমার কোনো লক্ষণ নেই। আক্রমণের পরিমাণ এত বেশি যে প্রতিটি দিন যেন এক মাসের মতো মনে হয়, ইরানের বাসিন্দা সালার বলেন। তিনি বলেন, সম্প্রতি এক বিমান হামলায় তার পুরো ঘর কেঁপে উঠেছিল এবং কাঁচ যাতে ভেঙে না পড়ে সেজন্য জানালা খোলা রেখে কাজ করতে হয়েছিল। প্রাণ নিয়ে দেশে ফিরতে পারব এটা কল্পনাও করতে পারতাম না। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল।
বিবিসি বাংলাকে বলছিলেন মুন্সীগঞ্জের বাসিন্দা মোহন মিয়াজি। মিস্টার মিয়াজি ২০২৪ সালের জানুয়ারিতে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে গিয়েছিলেন। এরপর যুদ্ধক্ষেত্রে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে সেটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, চারিদিকে শুধু লাশ আর লাশ, যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় মানুষ মরে পড়ে রয়েছে। আসলে ফ্রন্ট লাইন অর্থাৎ সম্মুখ যুদ্ধ মানে প্রতিটা সেকেন্ডেই মৃত্যুর ভয়। সবসময় গুলি, আর্টিলারি, ড্রোন হামলা চলতেই থাকে। যেখানে সেখানে ল্যান্ডমাইন। হাঁটার সময় একটু এদিক সেদিক হলেই মাইন বিস্ফোরণ হয়ে প্রাণ চলে যেতে পারে, যোগ করেন মিস্টার মিয়াজি। এই যুদ্ধে তার এক বন্ধুও প্রাণ হারিয়েছেন বলে জানান। আমার বন্ধু আশিকুর, ওর বাড়ি নোয়াখালী, সেও আমার সঙ্গে একসাথে যুদ্ধ গিয়েছিল। কয়েক মাস আগে ও ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা গেছে। বলতে গিয়ে গলা ধরে আসে মিস্টার মিয়াজির। খাবারের কষ্টের বিষয়ে বলেন, যুদ্ধের ভয়াবহতার কারণে প্রায়ই খাবার পৌঁছতে সমস্যা হয়। তখন দিনের পর দিন না খেয়ে থাকতে হয়। এমন পরিস্থিতিতে রুশ সৈন্য শিবির থেকে পালিয়ে সম্প্রতি দেশে ফিরে এসেছেন মুন্সীগঞ্জের এই তরুণ। যদিও পালিয়ে আসার বিষয়টি সহজ ছিল না।